সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক তথা ইলাস্টিক মডুল নিয়ে আলোচনা শুরু করব। কোনো বস্তুর উপরে বাহিরে থেকে বল প্রয়োগ করে আমরা ওই বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাতে পারি, আমরা ওই বস্তুর আয়তনের পরিবর্তন ঘটাতে পারি এবং ওই বস্তুর আমরা মোচড় দিতে পারি, মোচড়ের পরিবর্তন ঘটাতে পারি। এই জন্য আমাদের তিন ধরনের পীড়ন রয়েছে এবং তিন ধরনের বিকৃতি রয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য পীড়ন রয়েছে, দৈর্ঘ্য বিকৃতি রয়েছে, আয়তন পীড়ন রয়েছে, আয়তন বিকৃতি রয়েছে এবং মোচড় পীড়ন রয়েছে, মোচড় বিকৃতি রয়েছে। কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাতে হলে ওই বস্তুর দৈর্ঘ্য বরাবর আমাদেরকে টান অ্যাপ্লাই করতে হবে, টান বল প্রয়োগ করতে হবে। এই জন্য আমরা দৈর্ঘ্যের পীড়নকে আমরা টান পীড়ন বলি, কিংবা আমরা দৈর্ঘ্যের বিকৃতিকে আমরা টান বিকৃতি বলি। শুরুতেই আমরা দৈর্ঘ্যের গুণাঙ্ক নিয়ে কথা বলবো। দৈর্ঘ্যের গুণাঙ্ক তথা ইয়ং গুণাঙ্ক তথা ইয়ংস মডুলাস নিয়ে আমরা কথা বলতে চাই। এইখানে একটি দৃঢ় অবস্থান হতে আমরা একটি কোনো তারকে অর্থাৎ স্থিতিস্থাপক পদার্থকে আমরা ঝুলিয়ে দিয়েছি। ধরে নেই এই তারটির আদি দৈর্ঘ্য বড় হাতের এল এবং এই তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে প্রস্থ বরাবর যদি আমরা ছেদ করি তার যতটুকু ক্ষেত্রফল পাবো, তাহলে এই তারটাকে যদি আমরা এই প্রস্থ বরাবর ছেদ নেই এইরকম একটি বৃত্তাকার অংশ পাবো। এই তারের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে আর। তাহলে এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তথা ক্রস সেকশনাল এরিয়ার মান হবে a = পাই আর স্কয়ার। এই তারের মুক্ত প্রান্তে আমরা বলও প্রয়োগ করে টানতে পারি, আবার আমরা ওজনও চাপিয়ে দিতে পারি, মানে ভার চাপিয়ে দিতে পারি। দিলে কি হবে? এই তারটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা ধরে নিয়েছি ছোট হাতের এল। যেহেতু এই তারটার উপরে বল প্রয়োগ করে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, তাহলে এই তারের দৈর্ঘ্য পীড়নও রয়েছে, দৈর্ঘ্য বিকৃতিও রয়েছে। আমরা পীড়নের কথা বলেছিলাম যে কোনো তারের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ বাধাদানকারী বল অর্থাৎ প্রযুক্ত বল ক্রিয়া করে তাকে আমরা পীড়ন বলেছিলাম। যে কোনো পীড়ন মানেই উপরে এফ নিচে এ। আর বিকৃতি আমরা বলেছিলাম যে এক এককে একক মাত্রায় বস্তুর কতটুকু পরিবর্তন হয় তাকে আমরা বিকৃতি বলেছিলাম। যে কোনো বিকৃতি বলুক উপরে পরিবর্তন নিচে আদিমান। তাহলে এখানে দৈর্ঘ্যের পরিবর্তন অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে ছোট হাতের এল, তাহলে উপরে হবে এল। আর আদি দৈর্ঘ্য কত ছিল? বড় হাতের এল, এই জন্য নিচে হবে এল। শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসে তোমাদের সাথে হুকের সূত্র নিয়ে কথা বলেছিলাম। হুকের সূত্রটা কেমন ছিল? আমি বলেছিলাম স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। তাহলে এই পীড়নকে যদি আমি এই বিকৃতি দিয়ে ভাগ দেই তাহলে একটি কনস্ট্যান্ট সংখ্যা পাবো, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যাকে আমরা বলেছিলাম স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক মানাঙ্ক। এবং এই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক আমরা বলেছিলাম নিউটন পার মিটার স্কয়ার, কারণ পীড়নের একক নিউটন পার মিটার স্কয়ার আর বিকৃতির কোনো একক নাই। তারপরে বলেছিলাম মাত্রা কত হবে স্থিতিস্থাপক গুণাঙ্কের, পীড়নের মাত্রা যা হবে তাই হবে, অর্থাৎ m l ইনভার্স 1 t ইনভার্স 2। এবং আমরা বলেছিলাম স্থিতিস্থাপক গুণাঙ্ক কেমন রাশি? আমরা বলেছিলাম স্কেলার রাশি। তাহলে আমাদের যেহেতু তিন ধরনের পীড়ন আছে আর তিন ধরনের বিকৃতি আছে, তাহলে আমাদের তিন ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক রয়েছে। একটি হচ্ছে দৈর্ঘ্যের গুণাঙ্ক, আরেকটি হচ্ছে আয়তনের গুণাঙ্ক, আরেকটি হচ্ছে মোচড়ের গুণাঙ্ক। আমরা আজকে এই দৈর্ঘ্যের গুণাঙ্ক নিয়ে কথা বলতে চাচ্ছি। তাহলে এই দৈর্ঘ্য বা টান পীড়ন, এই দৈর্ঘ্য বা টান পীড়নের মান হবে F/A, আর এই দৈর্ঘ্য বা টান বিকৃতির মান হবে ছোট হাতের L ভাগ বড় হাতের L। আমরা হুকের সূত্র থেকে পেয়েছিলাম স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুবক সংখ্যা, একে আমরা বলেছিলাম স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে এখানে দৈর্ঘ্যের পীড়ন হয়েছে, দৈর্ঘ্যের বিকৃতি হয়েছে। বলতো এই দৈর্ঘ্যের পীড়নকে
এই দৈর্ঘ্য পীড়নকে এই দৈর্ঘ্য বিকৃতি দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে এটাও একটি কনস্ট্যান্ট সংখ্যা পাবো। এই কনস্ট্যান্ট সংখ্যাটিকে বলা হয় দৈর্ঘ্যের গুণাঙ্ক, বা বিজ্ঞানী ইয়ং এর নাম অনুসারে এটিকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্ককে আমরা বড় হাতের ওয়াই দিয়ে প্রকাশ করব। তাহলে বলো তো ইয়ং গুণাঙ্ক কাকে বলা হবে, বা দৈর্ঘ্যের গুণাঙ্ক কাকে বলা হবে? আমরা এইভাবে সুন্দর করে বলবো, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবক সংখ্যা, একে ইয়ং গুণাঙ্ক বলা হয়। এইখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো সমান চিহ্ন ছিল, আমি সমান চিহ্ন দিলাম। দৈর্ঘ্য পীড়ন মানে কি? এফ বাই এ, তাহলে উপরে হবে এফ, নিচে হবে এ। আর এই দৈর্ঘ্য বিকৃতি মানে ছোট হাতের এল ভাগ বড় হাতের এল। আমরা যদি ভাগটাকে গুণ করে দেই, উপরে হবে এফ আর এলটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, তাহলে এ এল। এটি কিন্তু ইয়ং গুণাঙ্কের রাশিমালা। তাহলে আমরা সুন্দর করে লিখতে পারি ইয়ং গুণাঙ্ক y ইজ ইকুয়াল টু এফ এল, নিচে হবে এ এল। কোনটি কি জিনিস? এফটা হলো প্রযুক্ত বল বা বাধাদানকারী বল, এটা হলো ওই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বড় হাতের এলটি হচ্ছে আদি দৈর্ঘ্য, ছোট হাতের এল হচ্ছে কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, মানে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। আমরা এই ফর্মুলাটাকে একটু এভাবেও লিখতে পারি। বলতো এফ এর জায়গায় আমরা এম জি লিখতে পারি, তাহলে এম জি, আর ছোট হাতের এল ছিল। আর এর জায়গায় কি লিখতে পারি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর এখানে বড় হাতের এল ছিল। তাহলে সমীকরণটি দাঁড়াবে এই রকম, আমরা একটি ফর্মুলা পাবো। এই ইয়ং গুণাঙ্কের একক কি হবে বলতো? ওই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক যা হবে তাই, অর্থাৎ ইয়ং গুণাঙ্কের একক হবে নিউটন পার মিটার স্কয়ার। যদি বলা হয় ইয়ং গুণাঙ্কের মাত্রা সমীকরণ কত হবে? এই এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2 এটি হবে। যদি বলা হয় ইয়ং গুণাঙ্ক কেমন রাশি? অবশ্যই স্কেলার রাশি। এবং ইয়ং গুণাঙ্ক কার হবে? কঠিন পদার্থগুলোর হবে, অর্থাৎ ধাতু অধাতু যেগুলো রয়েছে এই পদার্থগুলোর ইয়ং গুণাঙ্কের মান রয়েছে। তাহলে আমাকে ছোট করে বলো তো, সব ম্যাটেরিয়ালের মানে সব উপাদানের কি ইয়ং গুণাঙ্কের মান একই? না, এক এক উপাদানের ইয়ং গুণাঙ্কের মান হবে এক এক রকম। তামার ইয়ং গুণাঙ্ক একরকম হবে, রূপার ইয়ং গুণাঙ্ক অন্যরকম হবে, লোহার অন্যরকম হবে, ইস্পাতের অন্যরকম হবে, কোবাল্টের অন্যরকম হবে। তাহলে উপাদান যদি ভিন্ন ভিন্ন হয়, এই ইয়ং গুণাঙ্কের মান হবে ভিন্ন ভিন্ন। এই সমীকরণ থেকে আমরা আরো একটু ব্যাখ্যা করতে চাই। খেয়াল করো তো, আমরা যে তারটি নিয়েছি তার আদি দৈর্ঘ্য ধরে নেই আমরা 1 মিটার, মানে 1 একক। ওকে, এবং যে তারটি নিয়েছি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নেই 1 মিটার স্কয়ার, মানে একক ক্ষেত্রফল। এবং এই তারের আমরা দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল এর মান করব বড় হাতের এল এর মানের সমান, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে। আদি দৈর্ঘ্য যদি হয় 1 মিটার, এটাকে টেনে আরো 1 মিটার লম্বা করব, অর্থাৎ আমরা দ্বিগুণ করব। তাহলে এই শর্তগুলোর জন্য এই সমীকরণটা কেমন দাঁড়ায় একটু দেখি তো আমরা। বলতো y থাকলো ইজ ইকুয়াল টু, বলতো এফ থাকলো, আর এই ছোট হাতের এল এর মান বড় হাতের এল এর মানের সমান, আর এর মান কত? 1। আর এই বড় হাতের এল থাকলো, বলতো এই এল কেটে যাবে, তাহলে ফাইনালি আমরা লিখতে পারি y ইজ ইকুয়াল টু এফ। তাহলে আমরা কিন্তু ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা এভাবেও দিতে পারি। কিভাবে দিতে পারি? যে একক ক্ষেত্রফল বিশিষ্ট, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারের দৈর্ঘ্য বৃদ্ধির মান যদি আদি দৈর্ঘ্যের সমান করি, তাহলে ওই তারটির উপরে যে পরিমাণ বল প্রযুক্ত করতে হয় অথবা যে পরিমাণ বলে বাধা দেয়, সেই বলের মানকে বলা হবে ওই তারের ইয়ং গুণাঙ্ক। তাহলে এই সমীকরণ থেকে এটা স্পষ্ট, যার এফ এর মান বেশি, অর্থাৎ বেশি বল প্রযুক্ত করতে হবে দৈর্ঘ্য বৃদ্ধি করতে গেলে, অর্থাৎ বাধা বেশি দেবে, তার ওয়াই এর মানও বেশি। তাহলে আমাকে বলো তো, যার এফ এর মান বেশি তার তো ওই স্থিতিস্থাপকতা ধর্মটাও বেশি। তাহলে আমরা এইভাবে বলতে পারি না যে তারের ইয়ং গুণাঙ্কের মান বেশি
সেই তারটার স্থিতিস্থাপকতা ধর্ম বেশি এবং স্থিতিস্থাপক সীমাও বেশি। আর যে তারের ইয়ং গুণাঙ্কের মান কম, ওই তারের স্থিতিস্থাপকতা ধর্মও কম এবং তার স্থিতিস্থাপক সীমাও কম। আমাদেরকে কিন্তু বোর্ড পরীক্ষায় এই রকম অনেকগুলো প্রশ্ন এসেছে যে 2-3টা তার দেয়া থাকবে, বিভিন্ন ইনফরমেশন দেয়া থাকবে, তারপরে বলবে কোন তারটি ভালো স্থিতিস্থাপক বা কোনটির স্থিতিস্থাপকতা ধর্ম বেশি কিংবা কোন তারটির স্থিতিস্থাপক সীমা বেশি। তাহলে আমরা ওই তারগুলোর ইয়ং গুণাঙ্কের মান বের করব। ইয়ং গুণাঙ্কের মান বের করে দেখব যে তারের ইয়ং গুণাঙ্কের মান বেশি সেটা ভালো স্থিতিস্থাপক, অর্থাৎ সেই তারের স্থিতিস্থাপক সীমার মানও বেশি হবে। যদি এইভাবে প্রশ্ন করা হয় যে ইস্পাতের উপাদানের ইয়ং গুণাঙ্কের মান 2 গুণন 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার বলতে কি বুঝি, তাহলে আমরা এই ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান 2 গুণন 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার বলতে আমরা বুঝি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে এই ইস্পাতের তারের উপরে বল প্রয়োগ করা হলে তাহলে ইস্পাতের তারের দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতে একটি ধ্রুবক সংখ্যা হবে। এই ধ্রুবক সংখ্যার মান হবে 2 গুণন 10⁻11। তুমি এভাবেও বলতে পারো, আবার এভাবেও বলতে পারো। এই যে আমি যেভাবে বলেছি যে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন ইস্পাতের তারের দৈর্ঘ্য বৃদ্ধির মান ছোট হাতের এল এর মান আদি দৈর্ঘ্যের সমান করতে হলে ওই তারের উপরে বাহিরে থেকে 2 গুণন 10⁻11 এত নিউটন বল প্রয়োগ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই তারের মুক্ত প্রান্তে আমরা যদি বাহিরে থেকে বল প্রয়োগ করে এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল ঘটাই, অর্থাৎ প্রসারণ করি, সম্প্রসারিত করি, তাহলে আমাদেরকে একটি কাজ করতে হবে, কারণ বলও প্রয়োগ করেছি, সরণ হয়েছে, ফলে একটি কাজ হবে। তাহলে কতটুকু কাজ হয়েছে ধরে নেই ডাব্লিউ। বলো তো যে পরিমাণ কাজ হবে সেটাই এই বস্তুতে শক্তি আকারে জমা থাকবে, কারণ আমরা জানি কাজ মানেই শক্তি। তাহলে কোনো একটি তারের উপরে বল প্রয়োগ করে ওই তারের প্রসারণে বা ওই তারের সম্প্রসারণে কৃত কাজের মান কত, কিংবা সঞ্চিত শক্তি কত, কিংবা সঞ্চিত বিভব শক্তি কত, কিংবা সঞ্চিত স্থিতিস্থাপক শক্তি কত, কিংবা সঞ্চিত স্থিতি শক্তি কত যদি বের করতে বলে, অর্থাৎ মোট শক্তি, মোট কাজের মান কত বের করো, মোট সঞ্চিত বিভব শক্তির মান কত বের করো, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এই সঞ্চিত শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এটাই সঞ্চিত শক্তি ইউ, সঞ্চিত শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করলাম। ফর্মুলা হবে হাফ ওয়াই এ এল স্কয়ার ভাগ বড় হাতের এল। তাহলে এই সমীকরণটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এইখান থেকে আমরা ফর্মুলাটাকে এভাবেও বানিয়ে নিতে পারি। দেখো তো, এই ওয়াই এ এল ভাগ বড় হাতের এল, খেয়াল করে দেখো, ওয়াই এ এল ভাগ বড় হাতের এল মানে ছোট হাতের এল হবে। এখানে দুইটা এল এর মধ্যে একটা এল নিয়েছি, তাহলে ফর্মুলাটা হবে হাফ থাকবে, এখানে থাকবে বড় হাতের এফ আর এখানে থাকবে এল। তাহলে আমরা এভাবেও কিন্তু ফর্মুলাটা লিখতে পারি। অর্থাৎ কোন তারের সম্প্রসারণে যদি টোটাল কৃত কাজ, মোট কৃত কাজ বা মোট সঞ্চিত শক্তি বের করতে বলে, আমরা এইভাবে বের করব, হাফ ওয়াই এ এল স্কয়ার ভাগ এল অথবা হাফ এফ এল। এই সমীকরণটার দিকে একটু খেয়াল করো তো, বলো তো হাফ তো কনস্ট্যান্ট, এই বড় হাতের এল আদি দৈর্ঘ্য এটাও তো কনস্ট্যান্ট, বলো তো এই তারটার উপাদানের ইয়ং গুণাঙ্ক তো কনস্ট্যান্ট, তাহলে এল কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট, বলো তো তারের প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল এটাও তো কনস্ট্যান্ট। তাহলে বলো তো ইউ এর সাথে এই এল স্কয়ারের সম্পর্ক কেমন হবে? সমানুপাতিক সম্পর্ক। আর আমরা জানি যে কোনো সমানুপাতিক সম্পর্কের গ্রাফ হবে মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে আমি এক্স অক্ষের দিকে যদি এল স্কয়ার বসাই আর ওয়াই অক্ষের দিকে যদি সঞ্চিত শক্তি ইউ বসাই, তাহলে গ্রাফটা কি রকম হবে? এই রকম মূলবিন্দুগামী আমরা একটি সরলরেখা পাবো। এই তারটার আদি দৈর্ঘ্য ছিল বড় হাতের এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এ। তাহলে বলো তো এই তারটির আয়তন কত হবে? এই তারটির আয়তন হবে, আয়তন মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এই ক্ষেত্রফল হচ্ছে এ এবং আমার দৈর্ঘ্য ছিল এল, তাহলে এইটাই হবে আমার আয়তন।
তাহলে এই টোটাল সঞ্চিত শক্তিকে আমরা যদি এই তারের আয়তন দিয়ে ভাগ দেই, তাহলে তারের একক আয়তনে কতটুকু শক্তি জমা হয়ে থাকবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি বা স্থিতিস্থাপক শক্তি যদি বের করতে বলে, এটাকে আমরা ইউ প্রাইম দিয়ে প্রকাশ করি। ইউ প্রাইম বলতো কি হবে, বলতো উপরে কি হবে, মোট সঞ্চিত শক্তি। তাহলে এটাও মোট সঞ্চিত শক্তি, এটাও মোট সঞ্চিত শক্তি। তাহলে আমরা এটা লিখি। তাহলে হাফ থাকলো, এখানে থাকবে এফ এল, আর নিচে হবে আয়তন হচ্ছে এ এল। এবার এই সমীকরণটাকে একটু এইভাবে লেখা যায়, দেখো হাফ থাকলো, বলতো এফ এর নিচে এ লেখা যায়, তাহলে এফ ভাগ এ গুণন, বলতো ছোট হাতের এল উপরে ছিল, বড় হাতের এল নিচে। এইখান থেকে আমরা লিখতে পারি হাফ, এই যে গুণন, বলতো এই এফ বাই এ মানে আমরা কি লিখতে পারি, এফ বাই এ মানে হচ্ছে পীড়ন, তাহলে আমরা লিখতে পারি পীড়ন, এই যে গুণন ছিল, বলতো ছোট হাতের এল ভাগ বড় হাতের এল, ছোট হাতের এল ভাগ বড় হাতের এল মানে হচ্ছে বিকৃতি, তাহলে আমরা লিখতে পারি বিকৃতি। তাহলে আমরা ফর্মুলা পেয়েছি, একক আয়তনের সঞ্চিত শক্তি মানে হচ্ছে হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি, অর্থাৎ পীড়ন মানে এফ বাই এ, বিকৃতি মানে ছোট হাতের এল ভাগ বড় হাতের এল।